স্বাগত দর্শক, ৭১ জার্নালে আপনাদের সাথে আছি আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় নিয়ে বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সে খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান। অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাই, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। এবং দর্শক, আমরা বিভিন্ন সময় নানা আলোচনায় আমরা আমাদের অতিথিদেরকেও পর্যায়ক্রমে সংযুক্ত করে নেই। আমরা আলোচনা শুরু করব অন্যান্য অতিথিদের সাথে। দর্শক, আপনাদের পরিচয় করে দিতে চাই। ওয়াদুদ ভূঁইয়া, বিএনপির দলীয় সংসদ সদস্য, আছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবং আছেন মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক এনসিপির। আপনাদের তিনজনকেই স্বাগত জানাই ৭১ জার্নালে এবং ধন্যবাদ এত রাতে আমাদেরকে সময় দিয়েছেন। এবং আপনাদেরকেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বলা যায় শুভেচ্ছা আমরা জানাই। ইলিয়াস খান, আমরা আসলে আপনাকে যে আলোচনা শুরু করতে সেটি হচ্ছে, আমরা ঘটা করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা পালন করি। শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, নানা আনুষ্ঠানিকতা, সরকারি হোক বেসরকারি, সাধারণ মানুষের ভালোবাসার জায়গা থেকে। কিন্তু শেষ পর্যন্ত এই শহীদদের শ্রদ্ধা, মাতৃভাষাকে স্মরণ করা, চর্চা করার দিনটি মনে হয়েছে বছরে একটা দিন। তা কেন? এই ভাষার উপরে কিন্তু মপ চলছে এক ধরনের। ইনকিলাব, আজাদি, এগুলো কিন্তু আমরা দীর্ঘদিন শুনি নে। বাংলা ভাষার সঙ্গে অন্য শব্দ আছে, উর্দু আছে, আরবি আছে, অন্য শব্দ আছে, বাট এখন ইনকিলাব, মজলুম, তারপরে আজাদি, বিশেষ করে ৫ তারিখের পর কিন্তু আমি এগুলো শুনি। আমরা এক বন্ধু লিখেছেন যে ভাষার উপর মপ চলছে। মব ভায়োলেন্স যে বিভিন্ন জায়গায় হয়েছে, মব ভায়োলেন্স করে যে মানুষকে হত্যা করা হয়েছে, মাজার পুড়িয়ে দেওয়া হয়েছে, আরও নানা কিছু হচ্ছে, আমরা জানি, পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে। ভাষার উপর এক ধরনের মপ চলছে। আজাদি, এই শব্দ আমি কোনোদিন শুনি নাই, কিন্তু এখন শুনছি এগুলো খুব বড় করে আজাদি বলে। যাই হোক, আপনি যে প্রশ্নটি করছেন আমি সে বিষয়ে আসি। এটি বলার আমি লোভ সামলাতে পারছিলাম না, কারণ দেখলাম একজন মন্ত্রী বলেছেন যে ইনকিলাব বাংলার সঙ্গে। আমরা হয়তো এই বিষয়টি একটু আলোচনাও করব, কারণ হচ্ছে আমাদের সাথে এনসিপির যেহেতু একজন যুগ্ম আহ্বায়ক যুক্ত আছেন, আমরা তার কাছে হয়তো এই প্রশ্নটির উত্তর আমরা নেব। আপনি বলছিলেন, আপনি যে প্রশ্নটি করেছেন, হ্যাঁ, আমরা একদিনই তো মূলত পালন করি। যেমন আজকে খুব ভালো বলবো আমি, ভালো দিকে জামায়াত ইসলামের প্রধান যিনি, তিনি আজকে প্রথমবার গিয়েছেন, বাট তিনি বলেছেন যে দায়িত্ব পালন থেকে, এটা বিশ্বাস ভালোবাসা থেকে বা শহীদদের প্রতি শ্রদ্ধা থেকে নয়। এটি দুর্ভাগ্যজনক। আমরা যে আজকে ৫৬,০০০ বর্গমাইল পেয়েছি একটি স্বাধীন দেশ, বাঙালি জাতির প্রথম স্বাধীন দেশ, কিন্তু এটি আমাদের নিশ্চয়ই স্বীকার করতে হবে। কিন্তু সেই দেশটি যে স্বাধীন হলো, ২১-এ কিন্তু বিরাট ভূমিকা, এটা অস্বীকার করার উপায় নেই। ২১-এর চেতনা থেকেই কিন্তু আমাদের ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ সব কিছু হয়েছে। সুতরাং এটি অস্বীকার করার উপায় নেই। তো আমি বলবো, সর্বস্তরের বাংলা আমরা দীর্ঘদিন শুনেছি, বারবার শুনি, সব সরকার প্রধানের মুখে, নানা মন্ত্রীদের মুখে, কিন্তু সব জায়গায় কিন্তু ইমপ্লিমেন্ট হয় না। তো আমরা আশা করতে চাই দীর্ঘ ৫৪ বছর পরে নতুন বাংলাদেশ, এক ধরনের বাংলাদেশ কিন্তু আমরা সবাই বলি যে সেই বাংলাদেশে আমরা চাই যে সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন। আর এইসব যে মপ চলছে ভাষার উপর, আমাদের এক তরুণ আলোচক আছেন, এগুলো যেন না চলে, এগুলো করে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। আমরা নিশ্চয়ই আমরা তার কাছ থেকে উত্তর নেব। তবে আমরা যেতে চাই ওয়াদুদ ভূঁইয়া আপনার কাছে। সেটি হচ্ছে যে বাংলা ভাষায় আমরা সবসময় হচ্ছে বলি যে আমাদের নিজেদের ভাষা, মায়ের ভাষা, কিন্তু চর্চার ক্ষেত্রে আমরা বরাবরই দেখি যে বিদেশি ভাষা আমাদের মধ্যে কেমন যেন এক ধরনের প্রভাব বিস্তার করে ফেলেছে। এবং বিদেশি ভাষায় কথা না বলতে পারলে পরিবারের লোকজন থেকে শুরু করে সমাজের লোকজনরা মনে করে সে আসলে শিক্ষিত না, তার আসলে সেভাবে সমাজে বসবাস করার মতো যোগ্যতা হয়নি। এবং অনেকটা এরকম ধারণা থেকেই আমরা অনেক অভিভাবকদের দেখি যে তারা ওই বিদেশি ভাষার স্কুল বা সেরকম বিদেশি ভাষার সিলেবাসে যে পড়াশোনা করা হয় সেরকম স্কুলে ছেলেমেয়েদেরকে ভর্তি করতে চান। এই যে প্রবণতা, এইটি তো আসলে দীর্ঘদিন ধরে চলে আসছে। আপনি এটার আসলে কোনো সমাপ্তি দেখতে পান কিনা? না, এটা আমাদের মানুষের, বাঙালিদের মানসিক পরিবর্তনের দরকার। আমরা বাঙালিরা, আপনি যেটা বললেন, ওই ট্রেন্ডে আমরা আছি। আমাদের মধ্যে কেমন জানি একটা মানে একটু স্ট্যান্ডার্ড একটা কিছুকে আমরা মনে করি যে বিদেশি ভাষা প্রয়োগের মধ্য দিয়ে আমরা একটু স্মার্টনেসের পরিচয় দিই।
আমরা আমাদের ভাষাকে খাটো করে আমরা আমাদের মানসিকতাটা এমন যে মানে অন্য ভাষাকে বেশি ইউজ করতে পারলে যেন আমরা অনেক বেশি স্মার্ট হলাম। যেমন অনলাইনে যারা ব্যবহার শুরু করলো শুরুতেই, যদিও তখন বাংলা কিবোর্ডের অভাব ছিল, সেজন্য বাংলিশ চালু হলো, অর্থাৎ ইংরেজিতে বাংলা লেখা। সেই বাংলিশের প্রবণতা এখনো কিন্তু আমাদের ছেলে মেয়েদের মধ্যে রয়ে গেছে। আমাদের ছেলেমেয়েরা এখনো বাংলা এত কিবোর্ড বের হওয়ার পরেও বাংলার প্রতি তাদের প্রবণতা নেই এবং বাংলা কিবোর্ডে তারা অভ্যস্ত হতে রাজি না। খুব সহজ সহজ কিবোর্ড থাকা সত্ত্বেও তারা বাংলা না লিখে ইংরেজিতে বাংলিশ লিখছে। আর আমাদের কিছু ভদ্রলোক আছে কর্পোরেট হাউসে অথবা সরকারি অফিসে, তারা এমনভাবে কথা বলেন, বাংলা ভাষা ব্যবহার করতে গিয়ে দেখা যায় যে তারা 70% ইংরেজি অথবা অন্য ভাষা মিক্স করে কথা বলেন। অর্ধেক ইংরেজি অর্ধেক বাংলা, এভাবে এমনভাবে কথা বলেন যে উনি ওনার স্মার্টনেসের পরিচয় দেন। সেটা আমাদের বিভিন্ন সরকারি কর্মকর্তাদের মধ্যেও আছে এবং আমাদের কর্পোরেট হাউস এটা বেশি দেখা যায়। কর্পোরেট হাউসগুলো এই কাজটা বেশি করে। এছাড়া আমাদের রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে মানে এটাকে মানে ব্যাপকভাবে জনমনে স্টাবলিশ করা আমাদের দায়িত্ব আছে। আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন, আমরা এটাকে প্রমোট করা দরকার যে আমরা বাংলায় কথা বলবো, বাংলাকে ভালোবাসবো। অন্যটা আমাদের প্রয়োজন আছে, সেটাও লাগবে, কিন্তু আমাদের সবসময় চর্চা এবং প্র্যাকটিসটা বাংলা দিয়ে হওয়া দরকার। রাজনৈতিক দলগুলোর দায় আছে। যেমন ধরেন আজকে যে আপনারা এখানেই শিরোনাম শুনলাম, এর আগেও শিরোনাম শুনলাম, আমাদের বর্তমান নতুন সরকারের বিরোধী দল জামাত ইসলামের যে প্রধান বিরোধী দলের নেতা, তিনি বললেন যে দেশের মানে সরকারের দায় এবং রেওয়াজ দায় থেকে, সরকারের দায় থেকে উনি শহীদ মিনারে আমরা এই গেছেন। আলোচনায় ফিরবো এবং আপনি আরেকটা প্রসঙ্গ তুলেছেন যে সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোরও আসলে এক ধরনের এই বাংলা ভাষার প্রচলনের ক্ষেত্রে দায় এড়ানোর কোনো সুযোগ নেই। যেহেতু আপনারা এবার হচ্ছে সরকারে আছেন, তাই সামনের দিনগুলোতে এই দায় যাতে আপনাদের উপরও এসে না পড়ে, কি ব্যবস্থা আপনারা নেবেন সেটি আমরা জানবো, তবে সেটি বিরতির পর। এবং অন্যান্য অতিথিদের কাছেও আমরা ফিরতে চাই আর অন্যান্য বিষয়গুলো নিয়ে। দর্শক আপনারাও থাকবেন একাত্তর জানালে। বিরতির পর দেখা হচ্ছে আবারও। এটি আমাদের আরেক অতিথি বিরতির আগে বলছিলেন, এবং গতকাল থেকে আজ অবধি বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটি মোটামুটি আসলে চর্চার মধ্যেই আছে। সেটি হচ্ছে জামাত ইসলামের আমির, তিনি যখন শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, তিনি তখন বলেছেন এটি রাষ্ট্রীয় একটি আচার হিসেবে তিনি এসেছেন। এর পরের অংশটি আসলে আর তিনি বলেননি, অর্থাৎ এটি যে দায় মুক্তি, এটি যে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা, সেই জায়গা থেকে তার কোনো অনুভূতি আসলে আছে কি না সেই বিষয়টি পুরোপুরি তিনি জানাননি। যদিও এরই মধ্যে একজন সাংবাদিকের সাথে তার এই বিষয় নিয়ে একটি বিতর্ক বা তর্কও হয়েছে। এটা যদি একটু উল্লেখ করি আপনার সাথে, সেটি হচ্ছে যে একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, যেটি এর আগে আমরা জামাত ইসলামের অবস্থান দেখেছিলাম, যে ফুল দেয়াকে তারা বেদাত বলতেন, ফুল দেয়াকে তারা পূজা বলতেন, এবং একই সাথে হচ্ছে এভাবে শ্রদ্ধা নিবেদন করার প্রচলনটাকেও তারা আসলে মেনে নিতেন না। সেই জায়গায় আসলে তখন সাংবাদিক প্রশ্ন করাতে তিনি এক ধরনের রেগেও যান। এরকম একটি ঘটনা আসলে আমরা দেখেছি। আপনার মন্তব্য যদি একটু শুনি। জি, আপনাকে ধন্যবাদ। সম্মানিত আলোচক বৃন্দ, ওয়াদুদ ভুঁইয়া ভাইকে শুভেচ্ছা জানাই, তিনি আবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। প্রিয়ভাজন মনিরা শারমিন আছেন, আসেন দর্শক শ্রোতারা, আপনাদের সালাম জানেন। আমার মন্তব্য, আমি গতকাল শহীদ মিনারে তারা মালা দেওয়ার পরে, এরপরে আমি মধ্যরাতে তারপর আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দিক থেকে আমরা মালা দিয়েছি। সেখানে সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করেছিলেন আপনি যে প্রশ্নটা জিজ্ঞেস করলেন। প্রথমত আমি এটাকে ইতিবাচক ভাবে এটাকে দেখতে চাই যে জামাত ইসলামের আমির, যিনি একই সাথে আমাদের 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে যিনি সংসদের বিরোধী দলের ভূমিকা এখন পালন করবেন, তিনি বিরোধী দলের নেতা নির্বাচিত হয়েছেন। তিনি অবশ্য বলেছেন যেটা রাষ্ট্রীয় আচার হিসাবে তিনি শহীদ মিনারে এসছেন এবং এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসছেন। যেটা আপনি উল্লেখ করছিলেন, এটা এই সম্ভবত প্রথম 54 বছরের ইতিহাসে জামাত ইসলামীর স্তরের কোন নেতা তিনি
শহীদ মিনারে ফুলের স্তবক নিয়ে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। যেটা আপনি বলছিলেন যে তারা ফুল দেওয়াকে বেদাত বা ধর্মীয় সংস্কৃতির পরিপন্থী বা ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী ইত্যাকার তাদের নানা ভাষার শব্দ আছে, এগুলো তারা এ পর্যন্ত তারা বলে আসছিলেন। সেদিক থেকে এটা বড় ধরনের ব্যত্যয়। তা আমি ইতিবাচক ভাবে দেখি, তিনি এটাকে রাষ্ট্রীয় আচার হিসাবেও তিনি এটাকে ধরুন তিনি মালা দিয়েছেন এবং শ্রদ্ধা জানিয়েছেন। আবার একই সাথে আমি এটাও বলতে চাই যে তারা আমি এটাকে ইতিবাচক এদিক থেকে বললাম, আশা করি এটা কেবল রাষ্ট্রীয় আচার হিসাবে নয়, তারা আমাদের যে ভাষা শহীদরা বাস্তবে আমাদের এই রাষ্ট্র গঠনের যারা জমিনটা তৈরি করেছিলেন পরবর্তী জমানায়, যেটা গণঅভ্যুত্থান মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে রাষ্ট্রটা গঠন করি, ফলে ভাষা আন্দোলন তার জমিনটাকে তৈরি করে দিয়েছিল, এটা আমরা সবাই এটা জানি। ফলে জামাতের যদি এটা হয় তিনি শহীদ মিনারে এসছেন, শ্রদ্ধা জানিয়েছেন, এটা অনেক বিলম্বিত উপলব্ধি। সম্ভবত ৭১ তাদের যে রাজনৈতিক পরাজয়, সে পরাজয়ের স্মৃতি তাদেরকে কয়েক দশক ধরে তাদেরকে তাড়া করে ফিরছিল। তো সেটা তারা এখনো পর্যন্ত ধরুন খণ্ড খণ্ড নানা কথা আমরা শুনেছি, কিন্তু পূর্ণাঙ্গ কোনো বক্তব্য, কোনো পর্যালোচনা, কোনো আত্মসমালোচনা অথবা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এ পর্যন্ত স্পষ্ট করে কোনো নীতি নির্ধারকদের কাছ থেকে আমরা কিন্তু কথাটা আসেনি। আমি আশা করি তারা রাষ্ট্রীয় আচার দিয়ে তারা শুরু করলেও তারা ৭১ সালের ভূমিকার জন্য তারা যেমন নিঃশর্তভাবে তারা যেমন ক্ষমা প্রার্থনা করবেন, তারা যেভাবে রাজনৈতিক দোসর হিসাবে তারা পাকিস্তানিদের হয়ে তারা কাজ করেছেন, এটা যে অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, গণহত্যার সহযোগী হিসাবে তারা যে ভূমিকা পালন করে এসেছিলেন, এগুলো নিশ্চয়ই বহুল আলোচিত বিষয়। এসব ব্যাপারে এখন যারা নেতৃত্বে আছেন তারা তো এই প্রজন্মের, ফলে তারা তো প্রত্যক্ষভাবে তারা কেউ এইসব তৎপরতার সাথে তারা যুক্ত ছিলেন না। আমি বহুবার বলেছি তাদের এই বর্তমান নেতৃত্বকে কেন ১৯৭১ সালের এই অন্যায় অপরাধের জন্য তাদেরকে কেন সে বোঝা, সেই ঘানি তাদেরকে কেন টানতে হবে? সুতরাং তারা যদি পরিষ্কার করে অবস্থান গ্রহণ করতে পারতেন, এটা জামাতের জন্য অনেক স্বস্তিদায়ক হতে পারত এবং দেশবাসীর কাছেও এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হতো। মানুষ তারপরে কিন্তু আপনি বলছিলেন যে এই এখন যারা নেতৃত্ব দিচ্ছে দলে যারা আছে তারা কেন আগের বোঝা হয়তো টানবে, কিন্তু যখন গতকালই শহীদ মিনারে যখন তাদের নেতারা যখন ফুল দিয়ে চলে যান, তারপর সেখানে যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু স্লোগান এভাবে দিয়েছে যে গোলাম আজম ভাষা সৈনিক ছিলেন। অর্থাৎ তাদের ভেতরে মানে বীজটা এমনভাবে রোপণ করা হয়ে গেছে যে ৭১ তাদের যে ভূমিকা সেটা সঠিক ছিল, ভাষা শহীদদের প্রতি অশ্রদ্ধা সেটা সঠিক ছিল। এই জায়গায় আসলে আপনি নতুন নেতৃত্বর কাছ থেকে যদি বলেন দায় মুক্তির একটি জায়গা, সেটি কি আসলে আদৌ দায় মুক্তি কি হয়? না, আমি যেটা যে জন্য আমি বললাম যে তারা গতকাল আমি পরে শুনেছি, যেটা আমাকে একজন ভিডিও পাঠিয়েছেন, তারা যে গোলাম আজমকে ভাষা সৈনিক হিসেবে আখ্যায়িত করে তারা যে স্লোগান দিয়েছেন, তো এটা যদি সত্য হয়ে থাকে তাহলে ভাষার লড়াই, যেটা পরবর্তীকালে স্বাধিকারের লড়াই, আমাদের স্বাধীনতা লড়াই পর্যবসিত হলো, এই স্বাধীনতার বিরুদ্ধে স্পষ্টতই তারা একটা অবস্থান গ্রহণ করেছিলেন এবং যে জন্য তাদের যুদ্ধ অপরাধের যে বিচারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন আছে, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু অন্যায় অপরাধ যে হয়েছে মানে এটা তো খুবই সত্য কথা, যেটা নিয়ে কোনো প্রশ্ন তুলবার কোনো সুযোগ বা কোনো অবকাশ নেই। আমি যেটা বলতে চাই যে তাদের উপলব্ধিটা খুবই গুরুত্বপূর্ণ। তারা এখন জাতীয় সংসদে এসছেন একটা পট পরিবর্তনের প্রেক্ষিতে, নানা রাজনৈতিক সমীকরণের জায়গা থেকে। তো এই জায়গাটা তাদেরকে যদি অব্যাহত রাখতে হয়, তাহলে মুক্তিযুদ্ধের যে প্রশ্ন, তাদের অতীত ইতিহাসের যে প্রশ্ন, এই প্রশ্নের তাদেরকে দায়টা চুকানোর প্রশ্ন আছে। এটাকে কোনোভাবে এটাকে এড়িয়ে যাওয়া, এটাকে অস্বীকার করবার কোনো সুযোগ কার্যত নেই। মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, আমাদের এই রাষ্ট্র গঠনের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য তাৎপর্যপূর্ণ বিষয়। তার উপরে ভিত্তি করে আমরা ৯০-এর আমাদের গণজাগরণ গণ অভ্যুত্থান, ২৪-এর অসাধারণ যে গণজাগরণ গণ অভ্যুত্থান, সবটাই কিন্তু মুক্তিযুদ্ধের এই জমিনের উপরে, এই স্বাধীন রাষ্ট্রের জমিনের উপরে আমরা সংগঠিত করেছি। তো আমি দেখতে চাইবো যে তারা এইসব ব্যাপারে তাদের কথা বলবেন, উপলব্ধি জায়গাটা তারা আসবেন। এবং ইতিমধ্যে আমি বহুবার বলেছি, বহু জায়গাতে
যে তারা এটাকে ঘুরিয়ে ফিরিয়ে বলবার কোনো সুযোগ, কোনো অবকাশ নাই। এবং এই কথাটা বলতে না পারলে তাদের অপরাধের দায় তাদেরকে কিন্তু তাড়া করে ফিরবে। আমরা জি, বলুন। আলোচনা চালিয়ে যাব। আমাদের সাথে অনিরা শারমিন আছেন, যুগ্ম আহ্বায়ক এনসিপির। যে প্রশ্নটি আসলে সবারই একটু জানবার, সেটি হচ্ছে যে আপনাদেরকে বলা হয় জেনজি প্রজন্ম, এবং আপনারা এই মুক্তিযুদ্ধ এবং শহীদদের প্রতি কতটা শ্রদ্ধাশীল এবং কতটা আপনারা তাদেরকে ধারণ করেন, কারণ আপনাদের বিভিন্ন সময়ে রাজনৈতিক বক্তব্যে, রাজনৈতিক স্লোগানে এমন কিছু ভাষা ব্যবহার হয়েছে যেটি নিয়ে সাধারণ মানুষের কাছ থেকে এক ধরনের বলা যায় প্রতিক্রিয়া বিভিন্ন গণমাধ্যমে আসলে দেখা গেছে। আচ্ছা, ধন্যবাদ। যারা দেখছেন টিভির পর্দায় তাদের শুভেচ্ছা, এবং আমার বিজ্ঞ সহ-আলোচক যারা উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা। আমি আসলে বুঝলাম না আপনার প্রশ্নটা আপনি বললেন যে এটার সাথে কিছু শব্দ প্রয়োগের সাথে আসলে ভাষা আন্দোলন বা মুক্তিযুদ্ধকে ধারণ করবার কি সম্পর্ক, এটি অবশ্য আমার বোধগম্য নয়। তবে আমি আমার জায়গা থেকে বলছি, সেটা হচ্ছে আপনি যে প্রশ্নটি করেছেন তার প্রেক্ষাপট সম্ভবত এই আজকে আমাদের একজন সরকার দলীয় একজন মন্ত্রী, তিনি হয়তো এই যেদিকে ইঙ্গিত করেছেন যে ইনকিলাব জিন্দাবাদ, এই ধরনের শব্দ। দেখেন, এই শব্দগুলো আমার কাছে মনে হয় কি যে রাজনীতি, মানে এখন তো ভাষা নিয়ে একটা রাজনীতি চলছে। আমার মনে হয় যে সবকিছু নিয়ে, দুনিয়ার সবকিছু নিয়ে রাজনীতি করার আসলে দরকার নাই। আজকে 21শে ফেব্রুয়ারি, এবং এই জায়গাতে আমরা জানি যে ভাষা আন্দোলন এবং সেই প্রেক্ষাপট এবং আমরা এই বাংলা ভাষাকে আমাদের বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে চর্চা, এটি হচ্ছে একটি আলাপ। এবং এখানে আসলে অন্য ভাষার শব্দ আসতে পারবে কি পারবে না সেটা আবার আরেকটা আলাপ। আমাদের রাজনীতিবিদদের অসুবিধার জায়গা সেটা হচ্ছে তারা আসলে প্রত্যেকটা বিষয়কে আসলে রাজনৈতিক কম্পোনেন্ট করে তোলে। এটা আসলে খুব বেশি প্রয়োজন নাই। যখন রাজনীতির এজেন্ডাগুলো কম থাকে দলীয়ভাবে, আমার মনে হয় যে তখনই আসলে এই ভাষাকে নিয়েও রাজনীতি করার একটা বিষয় সামনে আনা হয়। দেখেন, একটু আগে সাইফুল ভাইয়ের কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ। ভাইও কিন্তু একটা শব্দ ইউজ করছে, যেহেতু শব্দ নিয়ে আজকে কথা হবে, সুতরাং আমি শব্দগুলো খুব খেয়াল করছিলাম। যে উনি কিন্তু বলেছেন জমিন বললেই কিন্তু উনি আসলে উর্দু ভাষী বা পাকিস্তানি হয়ে যাচ্ছেন না। বাংলা ভাষা কি খাঁটি ভাষা? পৃথিবীর কোনো ভাষাই কি খাঁটি ভাষা? আর আমি যদি বলি যে বাংলা ভাষার যেটা যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে আমি জানি, সেটা হচ্ছে বাংলা ভাষার এসেছে সংস্কৃত, প্রাকৃত এবং পালি, এবং তারপরে বাংলা ভাষার সাথে কালের বিবর্তনে আপনি হয়তো মানে আপনি যেহেতু প্রথমেই বলছিলেন যে আপনি আমার প্রশ্নটি বুঝতে পারেননি, আমি যদি আরেকটু সহজ করে বলি, সেটি হচ্ছে যখন আপনারা আন্দোলন করেছেন তখন বেশ কিছু শব্দ ব্যবহার হয়েছে, ইনকিলাব জিন্দাবাদ, তারপরে হচ্ছে আজাদি, তারপরে হচ্ছে এরকম নানা শব্দ, যে বিষয়টি তখনই হয়তো আলোচনায় কম এসছে কিন্তু এখনো বারবারই আসছে। বাংলা ভাষায় তো আসলে শব্দ ব্যবহারের কোনো দৈন্যতা নেই, এই শব্দগুলোর তো বাংলা শব্দ আছে, সেগুলো কেন ব্যবহার না করে এই শব্দগুলোই কেন ব্যবহার করতে হলো আপনাদের? আচ্ছা, তাহলে আমি একটু বলি। সেটা হচ্ছে যে এই যেই শব্দগুলোর কথা বলছেন, ইনকিলাব জিন্দাবাদ, এই কথাটার অর্থটা আমাদের আগে জানতে হবে। সেটা হচ্ছে লং লিভ রেভলিউশন। আমাদের পশ্চিমা যারা বন্ধুরা বিপ্লব করে, তারা এই একই কথা ইংরেজিতে বললে সেটা কিন্তু খুব অসুবিধা হয় না, লং লিভ রেভলিউশন। এটার বাংলা অর্থ হচ্ছে বিপ্লব দীর্ঘজীবী হোক। এবার এই শব্দটা যখন আসলে ব্যবহার করা হয়, আমাদের এই প্রেক্ষাপটটা বুঝতে হবে যে আমরা কখন আসলে এই শব্দগুলো আসলে ব্যবহার করা হয়েছে আমাদের এই উপমহাদেশে এবং বাংলাদেশে। সেটা হচ্ছে যখন আমরা স্বাধীনতা আন্দোলন, শ্রমিক আন্দোলন, এই যে মজলুম কথাটা, আমরা যখন মজলুম কথাটা শুনি তখন কিন্তু আমাদের শ্রমিকদের কথা মনে হয়, আমাদের যারা নির্যাতিত তাদের কথা মনে হয়। এবং বাংলাদেশ এবং পাকিস্তানের যে রাজনীতি, তার বিভিন্ন রাজনৈতিক মিছিলেও কিন্তু এই স্লোগানগুলো ইউজ হয়েছে। আজাদি শুনলে কি মনে হয়? আজাদি শুনলে মনে হয় মুক্তি। অসুবিধা কি? ভাই, আপনি কি জান্নাত জাহান্নাম নিয়ে প্রশ্ন করেন? বেহেশতও তো আসলে জান্নাত জাহান্নাম এগুলোর সাথে মিলাবেন না দয়া করে। না, কেন মিলাবেন না? কেন মিলাবো না? এটাই আমার উত্তর, মানে এটাই আমার আসলে প্রশ্ন। দেখেন, আপনারা আসলে রাজনীতি করতে চান, এবং একটা বিষয় আমার কাছে মনে হয় যে এই ইনকিলাব জিন্দাবাদ, এটির তো একটা দীর্ঘ ইতিহাস আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমি আপনাদের জ্ঞাতার্থে একটু বলি,
এই কথাটা জনপ্রিয় করেছে একজন হিন্দু ভদ্রলোক, উনার নাম হচ্ছে ভগৎ সিং। উনি হচ্ছে 1900 আমি যদি ভুল না করে থাকি 23 সালে উনি আসলে প্রথম এই কথাটা জনপ্রিয় করেছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ক্ষেত্রে। সুতরাং এই যখন আমরা দেখেন, যখন আমরা কোনো আন্দোলন সংগ্রাম করি, আমরা এই স্লোগানও কিন্তু দিয়েছি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। আমরা মুক্তিযুদ্ধের স্লোগান বলেছি, আমরা বলেছি দেশ ভাগের সময় মানে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আমরা এই স্লোগান দিয়েছি। সুতরাং দেখেন প্রত্যেকটা, যেহেতু এনসিপি একটা গণ অভ্যুত্থান পরবর্তী দল, তার কিন্তু স্লোগান এবং আরো অনেক কিছুতে কিন্তু আসলে আপনারা এই বিপ্লবের সাথে সম্পর্কিত যে শব্দগুলো সেগুলো আপনারা পাবেন। এই জায়গা থেকে এটা একটা ব্যাপার, দেখেন আমরা কিন্তু আমাদের দলীয় যে স্লোগান সেটা কিন্তু ঠিক করে উঠতে পারিনি। আমরা এই আন্দোলনের মধ্যে থেকে এই ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটি দিয়েছি, সেটির ক্রমান্বয়ে কিন্তু আমাদের আজকে চলে আসে। আমরা আলাদা করে আসলে সেরকম সময়ও পাইনি আলাদা করে বসার, যে আমরা একটা নতুন করে স্লোগান ঠিক করব। তো এই স্লোগানটি নিয়ে যে পরিমাণ রাজনীতি আজকে বাংলাদেশে হলো, আমার কাছে মনে হয় যে, এবং একটা স্লোগান এবং কিছু শব্দবন্ধ যদি অস্পৃশ্য হয়, তাহলে আমার মনে হয় বাংলাদেশে আমি যারা আসলে এই ব্যাপারটা নিয়ে উচ্চকিত, আমি বলবো তাদের আসলে ভাষা নিয়ে একটা মানসিক দৈন্যতার সৃষ্টি হয়েছে। দেখেন ভাষার বিবর্তন বাংলাদেশে আছে, মানে বাংলা ভাষায় আছে, এবং ভাষা ততক্ষণ পর্যন্তই কোনো অসুবিধা নাই যতক্ষণ না আমরা ওই ভাষার মানে ওই শব্দগুলোর প্রতি আত্মসমর্পণ করছি। আমাদের এত ইনসিকিউরিটি কেন? আমরা ন্যায়ের কথা বলি, আমরা ন্যায্যতার কথা বলি, আমরা ইনসাফ বললে যদি বিপ্লবী সেই চেতনাটা আসে, তাহলে সেই জায়গা থেকে আমি কোনো অসুবিধা আসলে দেখি না। ন্যায় বললে কি আসছে না, মানে সেরকম মানে বিপ্লব করবার মতো মানসিকতা তৈরি হচ্ছে না? তাহলে যুগ যুগ ধরে যে বিভিন্ন সময় সবাই আন্দোলন করেছে, তারা তো তখন এই ভাষাগুলো ব্যবহার করেনি, তারা তো তখন আমার মনে হয় যে এই বিতর্ক যখন আপনি তুলবে, তখন উপমহাদেশের যে রাজনৈতিক আন্দোলনগুলো সেগুলো কিন্তু হচ্ছে আপনার, বাংলাদেশের আন্দোলনের কথা বলছি। হয়তো আমি তো বললাম যে বাংলাদেশের আন্দোলনে কিন্তু আরো অনেক কিছু আছে, দিল্লি না ঢাকা এই স্লোগান এসেছে, সেটা নিয়ে আপনাদের কোনো অসুবিধা নেই। আমরা কিন্তু এইটাও বলেছি যে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, মুক্তিযুদ্ধের স্লোগান, সেটি নিয়ে আমরা দিয়েছি। কিন্তু এই স্লোগান নিয়ে যে রাজনীতি, এটি আসলে খুবই, মানে আমি কিছু বলতে চাচ্ছিলেন, শব্দের বিরোধিতা। আমি একটু যোগ করতে চাই। আমি মনিরা সাহেব যেটা বললেন, ওই যে প্রথমত এটা ভগৎ সিং, যিনি জানেন যে তিনি একজন ব্রিটিশ বিরোধী, তিনি একজন বিপ্লবী ছিলেন যাকে ফাঁসি দেওয়া হয়েছিল, এবং তিনি আসলে এই ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটা তিনি প্রথম ভারতবর্ষে তিনি প্রথম উচ্চারণ করেছিলেন। এটা তৎকালীন সংবাদপত্রে বড় আকারে এসেছিল। তারপর থেকে এখন ভারতে আমরা যখন বলি বিপ্লব, আমরা আমি যেটা বলছিলাম যে ভগৎ সিং তো প্রথমত তিনি এই স্লোগানটা তিনি দিয়েছিলেন। তো এখন এর পর থেকে ধরুন এটা ইনকিলাব মানে বিপ্লব দীর্ঘজীবী হোক, আমরা যে অর্থে বলি বিপ্লব দীর্ঘজীবী হোক, লং লিভ রেভলিউশন। আমার এটা কিন্তু আবার ভগৎ সিং এর বিখ্যাত বই আছে, কেন আমি নাস্তিক, এটা হলো ভগৎ সিং এর, এটার লক্ষ লক্ষ কপি এটার বেরিয়েছে, এটা তার বিখ্যাত বই আছে। কিন্তু তিনি একজন বিপ্লবী, তিনি বিপ্লবী ভাবাদর্শ দ্বারা তিনি উদ্বুদ্ধ ছিলেন। আমি ভাষার কোনো শ্রেণী চরিত্র নেই, কথাটা সত্য, কিন্তু ভাষার একটা রাজনীতি আছে, দোতনা আছে, ভাষার একটা সাংস্কৃতিক বার্তা আছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তো সেটার সাথে বিশেষ চিন্তা, বিশেষ মতাদর্শ, বিশেষ সংস্কৃতি, তার কিন্তু একটা প্রত্যক্ষ পরোক্ষ সম্পর্কটা এটা কিন্তু দেখা যায়, এটাকে অস্বীকার করবার কোনো সুযোগ নেই। তবে এখানে আমাদের মাননীয় মন্ত্রী আজকে যেভাবে বললেন যে মানে ইনকিলাব সম্পর্কে, কথার মধ্যে হয়তো একটু অতিশয়োক্তি আছে, কিন্তু আমরা আমাদের বাংলা ভাষা তো সমৃদ্ধ হয়েছে এরকম হাজার হাজার বাইরে নানা শব্দ নিয়ে, এবং এটা পৃথিবীর সমস্ত ভাষায় কিন্তু এভাবে সমৃদ্ধ হয়েছে। গুরুত্বপূর্ণ হলো ভাষার মধ্যে যে রাজনীতিটা, ভাষার মধ্যে যে সংস্কৃতিটা, ভাষার মধ্যে আপনার যে হেজমনিটা তৈরি করবার চেষ্টা করা হয়, আধিপত্য তৈরি করবার চেষ্টা করা হয়, এটা বিশেষ করে যারা নিপীড়িত থাকেন, শোষিত থাকেন, বঞ্চিত থাকেন, যারা একজনের মজলুম থাকেন, শব্দটা মনিরা একটু আগে উল্লেখ করলেন, তারা তাদের মতন করে শব্দ, ভাষা, বাক্য তারা কিন্তু খুঁজে নেয়। অনেক সময় মানে যারা শাসক শ্রেণী, অধিপতি শ্রেণীর ভাষা শব্দটা অনেক সময় তার থেকে কিন্তু বাইরে তারা বেরিয়ে যেতে চান, নতুন শব্দগুচ্ছ আমদানির ভিতর দিয়ে। এটাকে আমি বড় কোনো অন্যায় হিসাবে এটাকে আমি দেখি না। গুরুত্বপূর্ণ হলো রাজনীতিটা কি দিচ্ছেন, সেটাকে কিভাবে আপনি মোকাবেলা করবেন।
এভাবে যদি চিন্তা করতে পারি তাহলে আপনি অনেক কিছুকে ধারণ করতে পারেন। কোথায় আপনি আবার অনেক কিছু আসলে বর্জন না, এই করার সময় জায়গাটি সে আছে। সাইফুল আজাদি কেমন ভাই লাগে? আছেন আমাদের সাথে এই বিষয়ে যদি ওনার মন্তব্য আমরা একটু শুনে আরেকটু আলোচনা করতে আজাদি চাই। তো ভারতে একটা খুব পরিচিত শব্দ। জি। দিল্লিতে যে বড় আন্দোলন, ওই যে আপনার বিশেষ করে জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে, সেখানে আজাদিতেও তাদের একটা বিরাট একটা শব্দ হিসেবে। আজাদি বলতে ব্যক্তি মানুষের যে স্বকীয়তা, স্বাধীনতার অর্থে সেখানে এটা যত না দেশের আজাদির অর্থে বলা হচ্ছে, ভারতের বর্ষের সাম্প্রতিককালে এটা ব্যক্তির যে স্বাধীনতা, যেখানে তার তার জবানের স্বাধীনতা, তার যে কথা বলবার স্বাধীনতাকে খর্ব করা হয়েছে, বিশেষ করে নরেন্দ্র মোদী সরকার আসার পরে ভারতের সম্প্রতি আজাদি শব্দটা অনেক বেশি জনপ্রিয় হয়েছে, আর বিশেষ করে তরুণ ছাত্রছাত্রীদের ভেতরে। আমাদের এখানকার জলবায়ু অভ্যুত্থানের আমাদের বন্ধুরা, ফ্রন্ট লাইনাররা, তারা শব্দটা নিয়েছেন। আমি খুব একটা আপত্তির তেমন কিছু দেখি না। অদ্ভুত ভাইয়া, জি, হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে হ্যাঁ, বাংলা ভাষাটা বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতির ভাষা এসে সমৃদ্ধ হয়েছে, কিন্তু এটা কালক্রমে কিন্তু বাংলা ভাষা হিসেবে স্টাবলিশড হয়ে গেছে। যে ভাষাগুলো বাংলা ভাষায় রূপান্তরিত হয়ে গেছে, স্থানান্তরিত হয়ে গেছে, মাইগ্রেট করেছে, সেই ভাষাগুলোকে আমরা এখন বাংলা ভাষাই বলি। সেটা ইংরেজি হোক, সংস্কৃতি হোক, উর্দু হোক, সেগুলো আমার বাংলায় এবং আমার বাংলা একাডেমিতে এটা অনুমোদন প্রাপ্ত হয়ে গেছে, স্টাবলিশড হয়ে গেছে। অতএব সেটা আমার এখন এই মুহূর্তে আমার বাংলা ভাষার সম্পদ। এটা সমৃদ্ধ বাংলা ভাষা, যেমন চেয়ার টেবিল বা উর্দু ভাষার থেকে যা আসছে, সংস্কৃতি থেকে যা আসছে, বা হিন্দি থেকে যা আসছে, এগুলো যখন এসে অনেক দীর্ঘমেয়াদে আমার বাংলায় সে বসে গেছে এবং বাংলা ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে গেছে এবং বাংলা ভাষাকে আরো বেশি সমৃদ্ধ করেছে, সেটা আমার বাংলা ভাষা হিসেবে সমৃদ্ধ হয়েছে। কিন্তু এখনো যে ইনকলাবের প্রশ্ন আসছে, আজাদির কথা আসছে, এগুলো কিন্তু বাংলা ভাষা হিসেবে এখনো প্রতিষ্ঠিত হয়নি, কেউ করেনি, এবং বাংলা একাডেমিতেও তার কোনো স্বীকৃতি লাভ করেনি। জমিন কথাটা যে আসছে, জমিন কিন্তু আমার বাংলা ভাষায় এস্টাবলিশড একটা শব্দ, প্রতিষ্ঠিত শব্দ। অতএব এখানে কিন্তু বিদেশি শব্দ যোগ হলেও আমাকে ভাবতে হবে যেগুলো আমার সাথে সম্পৃক্ত হয়ে গেছে, যেগুলো মাইগ্রেশন করে সম্পৃক্ত হয়ে গেছে, ভাষা, সংস্কৃতি, কালচার মাইগ্রেট করে ফেলেছে, ওগুলোকে আমার ধারণ করে কথা বলতে হবে। এর বাইরে নতুন করে আমি আমদানি করার কেউ না। আমি কেন ইনকাম আমদানি করতে যাব? আমি কেন ইনসাফ আমদানি করতে যাব? ইনসাফ কেন আমদানি করতে? এই গত ভোটে ইনসাফ বিক্রি করলো তারা, যে ইনসাফ পাল্লাকে ভোট দিলে ইনসাফ হবে। এখন যে বাংলা ভাষায়, যেমন ধরেন কালকে শহীদ মিনারে আমরা দেখলাম যে বাংলার এই যে একটা দিবস, এই যে যেটা বিশাল দিবস, অর্জনের দিবস, সেখানে জামাত এনসিপি গেল। আমরা তো এনসিপিকে মনে করি এই যুগের, এই প্রজন্মের তরুণ ভাবধারা, চিন্তা, প্রগতির সাথে তাদের সম্পর্ক আছে। দেখেন, খেয়াল করেন, তারা গেল, একটা নারী নেতৃত্ব সেখানে যায়নি, একজনও নারী নেতৃত্ব যায়নি। এর অর্থ কি দাঁড়ালো? আমরা এখন এনসিপির একজন নেত্রীর সামনে কথা বলছি, মাশাআল্লাহ, সে খুব ভালোই, যদিও মাশাআল্লাহ শব্দটাও আরবি শব্দ, আমি বলবো যে ধন্যবাদ, যে সে অনেক ভালো নলেজ রাখে, কথা বলছে। তো তাদের মতো নেত্রীরা কেন নয় সেখানে? ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানাতে কেন নয় সেখানে? একজন কেন নারী আমরা দেখলাম না? এটা কি ধন্যতা? ভাষার প্রতি অসম্মান, যে নারীরা ভাষাকে সম্মান জানাতে পারবে না, সেরকম কোনো ইঙ্গিত? এটাই তো মনে হচ্ছে। জুলাই সনদ নিয়ে তাদের জীবন যাচ্ছে। জুলাই সনদে তারা যে বলা আছে যে 5% নারীকে সংসদ সদস্য হিসাবে প্রার্থী ঘোষণা করতে হবে। সেই 5%-এর মধ্যে জামাত ইসলাম 1% নারীও আপনার দেননি, নমিনেশন দেননি। বাট ওনারা জুলাই সনদ নিয়ে উত্তাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। সেই জন্য আমি বলছি যে তারা এই ভাষাকে, আমরা রাজনীতিবিদরাও নানাভাবে প্রমোট করা উচিত, সম্মান করা উচিত। সালাম, জব্বার, বরকাতের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকা দরকার, অগাধ। তাদের কারণেই আজকে আমরা ভাষা পেয়েছি, বিশ্ব ভাষা হিসেবে স্বীকৃত পেয়েছি। আর সেখানে যদি গিয়ে বাংলাদেশের কোনো ছায়া প্রধানমন্ত্রী অথবা বিরোধী দলের নেতা গিয়ে যদি বলে যে এটা একটা
সরকারি কি বলছিলেন উপস্থাপক? রাষ্ট্রীয় আচার, রাষ্ট্রীয় আচার, সরকারি আচার। আচার, আচার বললে আচারটাকে যখন আপনি উল্টাই দেবেন, উল্টান, তাহলে কি দাঁড়ায়? মানে এর অর্থ হলো আমি এই ভাষা মানি না, আমি জব্বার বরকতকে স্বীকার করি না, আমি এই শহীদ মিনারকে উঠে ফেলবো, উবড়ে ফেলবো, কিন্তু আমি শুধুমাত্র আসলাম বাধ্য হয়ে আচার, রাষ্ট্রীয় আচারকে স্বীকার করে। আমি কিন্তু ভাষাকে স্বীকার করি না, ভাষা দিবসকে স্বীকার করি না, এই শহীদদেরকে স্বীকার করি না। এটা কিন্তু ওনাদের এই আচার শব্দটার মধ্য দিয়ে এটাই প্রকাশ পায় যে আমি শুধু আচার পালন করতে আসছি, আমি কিন্তু শহীদদের প্রতি সালাম এবং শ্রদ্ধা জানাতে আসি নাই। তো এতে কি করে বাংলা স্টাবলিশড হবে? তারা তো পারলে পুরো উর্দু ঢুকিয়ে দিবে। বাংলাদেশে উর্দুই একমাত্র ভাষা, যেটা পাকিস্তান বলেছিল। আর যে উর্দুই একমাত্র ভাষার এই শব্দের বিপরীতে সালাম জব্বার বরকতরা মানে লড়াই শুরু করলো, আজকে তো আবার দেখা যাচ্ছে উর্দুই হবে বাংলাদেশের একমাত্র ভাষা। সেই সময় এসে গেছে। অতএব এই ভাষাকে সেই সময় আসেনি। না, 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 কিন্তু সেই সময় আসবে না। এখানে কিন্তু আমরা ওয়াদুদ একটু ভাই, বলতে চাই যে পিরোজপুর সেই এক সময় আসনের আসবে যিনি না। সংসদ সদস্য, তিনি মাসুদ সাইদি, তিনি কিন্তু একটা কথা বলেছেন যে 21শে ফেব্রুয়ারির পরিবর্তে 8 ফাল্গুন মাতৃভাষা দিবস পালন করা যেতে পারে। তিনি এই ধরনের একটি প্রস্তাব দিয়েছেন। আমরা সেটা নিয়ে আলোচনা করতে চাই বিরতির পর, এবং একই সাথে মনিরা শারমিনের কাছে ওয়াদুদ ভূঁইয়ার যে প্রশ্নগুলো ছিল নারী নেতৃত্বের বিষয়ে জায়গাগুলো, নিশ্চয়ই আমরা সেটার উত্তর জানবো বিরতির পর। দর্শক, বিরতি নিয়ে ফিরছি, 71 জার্নালে থাকবেন আমাদের সাথে। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আমন্ত্রণ আবারও 71 জার্নালে। আমরা অতিথিদের কাছে ফিরতে চাই। মনিরা শারমিন, আপনাকে দিয়ে আসলে শুরু করতে চাই। বিরতির আগে আপনার কাছে আসলে প্রশ্নগুলো সব জমে গেছে, আশা করি উত্তর দেবেন। জি, ধন্যবাদ। আগে আমি ভাষার চ্যাপ্টারটা শেষ করি। সেটা হচ্ছে যে দেখেন, এই যে ভাষার বিষয়ে যে আমাদের আলোচনা, আমার মনে হলো যে আমার বিএনপির যিনি সহ-আলোচক আছেন, তিনি যেভাবে করে বলছেন আসলে বাংলা ভাষার এবং এই প্রমিত বাংলা ভাষার যে রয়্যালটি, এটি একটা দলের, নির্দিষ্ট একটা দলের, অন্য কোনো ভাষা, অন্য কোনো শব্দ আসলে এখানে ব্যবহার করা যাবে না। তো বিষয়টা তো নিশ্চয়ই সেরকম না। যে এখানে দেখেন, আমি একটা উদাহরণ দিতে চাই যে এই যে ফ্যাসিস্ট শব্দটা আমরা এর আগে দেখেছি, আমরা যখন ক্যাম্পাসে, আমরা তখন দেখেছি শুধু বামপন্থীরা আসলে এই শব্দটা ইউজ করে। কিন্তু আপনি দেখেন, এই যে ফ্যাসিস্ট শব্দটা একটা আন্দোলনের মাধ্যমে, একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে একেবারে গ্রামগঞ্জে মানুষের মুখে মুখে চলে গেছে। সুতরাং শব্দের রাজনীতি যেটা, সেটার আমার মনে হয় সেখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণভাবে যেটি লক্ষণীয়, সেটা হচ্ছে যে আমার ভাষাটাকে ছাপিয়ে, বা আমার ভাষাকে আমি কোনো শব্দের কাছে বা কোনো ভাষার কাছে আত্মসমর্পণ যতক্ষণ পর্যন্ত না করছি, ততক্ষণ পর্যন্ত স্বাভাবিক যে ভাষার বিবর্তন, এটি আমার জন্য কোনো অসুবিধা না। এবং শব্দ আমরা নিব, এবং যেই ভাষা যত শব্দ ধার নিতে পেরেছে সেই ভাষা তত সমৃদ্ধ হয়েছে আমরা জানি। এবং এটা সবচেয়ে উৎকৃষ্ট দৃষ্টান্ত হচ্ছে ইংরেজি ভাষা, যে ভাষা আসলে সব ভাষার উপরে ছড়ি ঘোরাচ্ছে এখন, বিশ্ব ভাষা হিসেবে স্বীকৃত। সুতরাং আমি ভাষার যে রাজনীতি, সেটা নিয়ে এটাই বুঝি, যতক্ষণ আমার ভাষাকে ছাপিয়ে না যাচ্ছে ততক্ষণ কোনো অসুবিধা নাই। এবং আমি আরেকটু বলতে চাই যে জেনজি জেনারেশন যারা, তারা কিন্তু আসলে এই ভাষা নিয়ে তারা কিন্তু অনেক বেশি সচেতন। এবং আমাদের যদি বলি যে আমাদের ভাষা আন্দোলন নিয়েও তারা অনেক বেশি সচেতন, কারণ তারা আসলে এইটুকু জানে যে আমরা ওই গানটা শুনেছি না ফকির আলমগীরের, যে দাম দিয়ে কিনেছি বাংলা। সুতরাং এই দাম দিয়ে কিনা, এই রক্তের বিনিময়ে পাওয়া ভাষা, এটা নিয়ে জেনজিরা খুব ওয়াকিবহাল, সেটা আমরা সবাই জানি। এবং দেখেন, এইটা বাংলা ভাষাটা যদি এইভাবে করে আসলে কোনো শব্দবন্ধ দিয়ে আসলে এটাকে ডিফাইন করার লাগে, তাহলে আমার মনে হয় যে সেই সময় 1948 সালে তমুদ্দুন মজলিস, যে এই সংগঠনটা বাংলা ভাষা নিয়ে এত বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এবং বাংলা ভাষাকে পরবর্তীতে এটা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছে। তো এই কোনো কিছুই হতো না যদি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্ররা বলতো যে নাতমুদ্দুন মজলিসের সংগঠনের সাথে আমরা কাজ করব না। এটা আসলে হয় না। হ্যাঁ, এটা একটা বিষয়। এবং আমি আরেকটু বলতে চাই যে ভাই বলছিলেন যে নারীদের নিয়ে, গতকাল আমার মনে হয় যে ভাই এই ব্যাপারটা খেয়াল করেন নাই। সেটা হচ্ছে যে এনসিপির পক্ষ থেকে কেন্দ্রীয় এবং মহানগর মিলিয়ে গতকাল রাতে 1টার দিকে তার 12 জন নারী নেত্রী, তারা কিন্তু আমাদের দলীয় ভাবে তারা কিন্তু একসাথে এসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে। এবং
নারীদের ক্ষেত্রে আমাদের সবসময় আমরা আমাদের যারা আছে ফ্রন্ট লাইনার তারা সেখানে উপস্থিত ছিলেন এবং দুইজন প্রার্থী যারা আসলে সংসদ নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছে তারা উপস্থিত ছিল গতকালকে। এটা একটা ব্যাপার এবং আমার মনে হয় যে এই পরামর্শ যখন ভাই এই প্রশ্ন যখন তুলছেন তখন আমার খুব দুঃখ ভরে একটা কথা বলতে হয় যে গতকালই আমরা দেখেছি বিএনপির সাবেক এক নেত্রী রুমিন ফারহানা আপা, যিনি এখন সংসদ সদস্য, তিনি কিন্তু ছাত্র দলের কি বলে এটাকে তার প্রতিবন্ধকতার কারণে এবং হামলার কারণে কিন্তু তিনি ফুললি দিতে পারেন নাই ব্রাহ্মণবাড়িয়াতে। আমরা দেখেছি, আমরা সবাই এই বিষয়ে ওয়াকিবহাল। সুতরাং নারীদের নিরাপত্তা এবং নারীদের আসলে সামনে আনার ক্ষেত্রে বিএনপি যে কতটা আন্তরিক এটাও কিন্তু আমাদের এখন প্রশ্ন আসে। এই আর কি। তবে উদ্দুত ভূঁইয়া ভাই হয়তো আপনাকে বলবে কিনা আমি জানি না, বাট আপনারা যে দলটির সাথে জোট করেছেন তারা কিন্তু একজন নারীকে নমিনেশন দেয়নি। এটি আপনি কিভাবে দেখেন? আপনাদের দল থেকে যদিও দুজনকে দেয়া হয়েছিল। এটি দেখেন এখানে জি 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 এখানে জামাতের কেউ থাকলে এই প্রশ্নটার উত্তর খুব ভালোভাবে দিতে পারতো। এবং দেখেন যে দলটির সাথে আমাদের জোট, আমরা এইটা আমার মনে হয় 1000 টাইম আমি বিভিন্ন জায়গায় ব্যাখ্যা করবার চেষ্টা করেছি। জামাতের সাথে আমাদের যে অমিল, আইডিওলজিক্যাল যে অমিল, সেই অমিল কিন্তু রেখে এই জোটটা করা হয়েছে বা এই সমঝোতা রাজনৈতিক কৌশল হিসেবে আমরা করেছি। যেমন নারী ইস্যুতে তাদের যে দৈন্যতা, এটি আমরা এটার সাথে একমত না, আমরা এটা সাবস্ক্রাইব করি না। 71 ইস্যুতে তাদের যে অস্পষ্ট অবস্থান এটাও আমরা সাবস্ক্রাইব করি না, এবং শ্রমিক ইস্যুতেও তাদের যে অবস্থান সেগুলো আমরা সাবস্ক্রাইব করি না। সুতরাং তাদের সাথে আইডিওলজিক্যাল যে জায়গাটা, এই রাজনীতি তো আমরা করি না। এখন আমি যদি জামাতের মুখপাত্র হতাম তাহলে আপনার প্রশ্নের উত্তর হয়তো আমি দিতে পারতাম, কিন্তু আমি তো আসলে এনসিপি করি, সুতরাং আমার পক্ষ থেকে আমি এইভাবেই দেখি ব্যাপারগুলো। থ্যাংক ইউ। অবশ্যই মানে শহীদ মিনারে যে আপনার জামাত ইসলামের নেতার সাথে যে এনসিপি নেতারা গেল, বিরোধী দল হিসেবে গেল, সেখানেও তো কোনো নারীকে দেখা গেল না, কারণ তারা তো সংসদ সদস্য না। আমার ধারণা আপনি একটু জিনিস মিস করছেন বারবার করে। সেটা হচ্ছে যে জামাত ইসলাম এবং এনসিপির যে জোট হিসেবে তারা যারা আসলে ফুল দিতে গেছেন, পুষ্পস্তবক অর্পণ করতে গেছেন, সেখানে নির্বাচিত প্রতিনিধি যারা শুধু তারাই ছিল, মানে সংসদ সদস্য। আমাদের 6 জন সংসদ সদস্য ছিল এবং তার মধ্যে অবশ্যই নির্বাচিত কোনো নারী নাই। আমাদের 6 জন সংসদ সদস্য ছিল এবং 11 দলীয় জোটের যারা নির্বাচিত সংসদ সদস্য তারা গেছিলেন বিরোধী দল হিসেবে। সেই জায়গা থেকেই তো প্রশ্নটা আসছে। না না না, সেখানে নির্বাচিত কেউ নারী নাই তো। নারী নাই বললাম, আমার দল থেকে নাই। সেই জায়গা থেকে প্রশ্নটা উত্থাপিত হওয়াটা খুব স্বাভাবিক। না না না, এটা স্বাভাবিক না ভাই। এখানে 11 দলের দায়িত্ব তো আমি নিতে পারবো না। আমি এনসিপির কথা বলতে পারি। শেষ করতে দেন, কথাটা সেন্টেন্সটা শেষ করতে দেন। সেই জায়গা থেকে উত্থাপিত হচ্ছে এই যে জুলাই সনদে বলা হলো 5% নারীকে নমিনেশন দেওয়া হবে। আপনারা জুলাইয়ের অগ্রসৈনিক, আপনারা যাদের সাথে জোট করলেন তারা আজকে সেই মিনারের সামনে একজন নারীও নিলেন না কেন, নিতে পারলেন না কেন, অর্থাৎ নমিনেশন দিলেন না কেন, পাস করালেন? আমরা তো নমিনেশন দিয়েছি। আমরা নমিনেশন দিয়েছি হচ্ছে 3 জন নারীকে নমিনেশন দিয়েছি। আমরা 30 জনের মধ্যে 3 জন, সেই হিসেবে সেই পার্সেন্টেজটা যদি বলি 30 জনে 3 জন হলে সেটা 10% হয়। দুজন তো দিয়েছেন বোধহয়। 2 জন তো প্রার্থী হিসেবে তারা হচ্ছে শেষ পর্যন্ত ইয়ে করেছে আর কি, নির্বাচনটা করেছে, কিন্তু 3 জনকে আমরা মনোনয়ন দিয়েছিলাম, মাহমুদা মিতু সহ। জি, সুতরাং সেটা 10%। আমি আমার দলেরটা বলতে পারি। এখন অন্য দলে সেটা তো বিএনপিও তো সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি। আপনি তো জোট করেছেন, আপনি বলতে পারবেন না কেন? না না, আমি কি সব 11 দলের মুখপাত্র হয়ে এখানে বসি নাই তো। না না, 11 দলের মুখপাত্র না হলে 11 দলের আপনি তো দল হিসেবে আমি না 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 একটা 11 দলের শরীফুল, আমি এনসিপি রিপ্রেজেন্টেটিভ। আপনি আমাকে যখন পরিচয় করে দিয়েছে, আমাকে তো যুগ্ম আহ্বায়ক এনসিপি বলেছে, সুতরাং আমি এনসিপির ব্যাপারে বলতে পারি। এবং এনসিপি 10% নারী নিশ্চিত করেছে, যেটা বিএনপিও তো করেনি। এবং দেখেন আরো আপনার জ্ঞাতার্থে আরো একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে নোট অফ ডিসেন্টের কথা বলছেন আপনারা, নোট অফ ডিসেন্টের কথা বলে আপনারা তো জুলাই সনদে যে আপনারা আন্তরিক না, এবং আপনার আজকের কথাতে আপনি এটা প্রমাণ করছেন যে জুলাই সনদ নিয়ে আপনাদের যে আন্তরিকতার যে অভাব। দেখেন আমাদের একমাত্র এনসিপি, এটা আপনাদের প্রচারণা, আপনারা তো জুলাই সনদে সিগনেচারই করেননি, শেষ পর্যন্ত পরশুদিন কবে জানি করেছে। ওয়াই ভাই আমি তো ওয়াদুদ ভাইকে উত্তরটা দিচ্ছি, আপনি কেন উত্তর দিচ্ছেন? না না না, একই কথা। ও আচ্ছা আচ্ছা, জেনে ভালো লাগবে যে এটা একই কথা। ঠিক আছে, আমি একটু বলি। আমাদের একমাত্র নোট অফ ডিসেন্টটা হচ্ছে যে আমরা বলেছিলাম 100 আসনে সরাসরি নারী প্রতিদ্বন্দ্বিতা করে তারা সংসদে যাবে, এবং সেটি মানা হয়নি, এবং সেটি 5% এসে থেকেছে। আমাদের একমাত্র নোট অফ ডিসেন্ট হচ্ছে সেটা। ধন্যবাদ। না, নোট অফ ডিসেন্ট তো বিএনপি অনেকগুলো দিয়েছে, ইট ডাজন্ট মিন যে তারা সিগনেচার করেনি, কিন্তু আপনারা এই একটি বিষয়ের কারণে সিগনেচার করেননি।
এতদিন? না না না, আমরা তো অন্য অনেক কারণে সিগনেচার করিনি, আমরা তো সেটা ব্যাখ্যা করেছি। আপনি যদি বলেন আমি আবার ব্যাখ্যা করতে পারি। না ঠিক তাহলে আছে। আপনাদের এখানে জুলাই সনদ বাস্তবায়নে মানসিক ধন্যতার প্রমাণ কি পাওয়া যায় না? আমাদেরকে বলছেন যে আমরা মানে অনাগ্রহ বা আগ্রহ কম, এটা আমরা তো সই করে ফেলেছি প্রথমে, আমরা তো করতে চাই, করব। এখন আমরা এখন যে সংবিধানকে বাইপাস করে, সংবিধানকে আমরা অবজ্ঞা করে, অবহেলা করে, সব পাশ কাটিয়ে আমরা তো করব না। আমরা সংবিধানের মধ্য থেকেই এটাকে পাশ করব। আপনারা তো তাহলে নির্বাচন করলেন যে এখন, তাহলে এখন নির্বাচন করলেন কেন? 29 সালে নির্বাচন করতেন সংবিধানের ধারাবাহিকতা মেনটেন করে। এখন কি সংবিধানে কি লেখা আছে আজকে টক শোটা করতে হবে? না না না, এটা তো খুবই, এটা তো প্রযুক্তি। আপনি যেটা দিচ্ছেন সেটা প্রযুক্তি। আপনি যেটা বলছেন সেটাও প্রযুক্তি, আপনি জানেন। না 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 না, অবশ্যই না। আপনি যুক্তি দিয়ে কথা বলেন। শুনেন, মধ্যবর্তী নির্বাচন হয় আপনার, কিভাবে হয়? মানে কোনটার উপর ডিপেন্ড করে? এই নির্বাচনটা কিসের উপর ডিপেন্ড করে হলো? দেশের যে কোনো পরিস্থিতিতে না না, এই এই নির্বাচনটা কেন হলো আপনি আমাকে একটু বলেন। এই নির্বাচনটা কিসের উপর ভিত্তি করে হলো? একটা তো ভিত্তি লাগবে। এটা একটা আন্দোলনের প্রেক্ষিতে সরকারের বিদায় হয়েছে, অতএব এইরকম প্রেক্ষিতে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কিভাবে? তাহলে তো 29 সালে হওয়ার কথা। এই নির্বাচনটা ফেব্রুয়ারি 12 তারিখে কিভাবে হলো? শুনেন, সংবিধানে কিন্তু একটা ধারা আছে, দৈবিক দুর্ভাবিক যে কোনো দুর্যোগ, যে কোনো পরিস্থিতির প্রেক্ষিতে যাই ঘটুক না কেন নির্বাচন হতে পারে। এটা কত নম্বর ধারা? কি নির্বাচন হতে পারে? অনেক কিছু হতে পারে, নট অনলি নির্বাচন। এটা সংবিধানের কত নম্বর ধারা? ধারা আমার মুখস্থ নাই, কিন্তু আমি আপনাকে ধারার কথা বলে দিলাম, আপনি খুঁজে নিয়ে। তাহলে একটি সরকারের যদি মনিরা শারমিন, আমিও ভালো বুঝতে পারিনি। একটি সরকারে যদি পতন ঘটে, ধরুন ক্ষমতায় আসার 2 মাসের মাথায় পতন ঘটলো, সাপোজ গণ আন্দোলন, তাহলে কি আমাদের 5 বছর পর্যন্ত ওয়েট করতে হবে সংবিধান অনুযায়ী? আপনি কি বলতে চান? আমি বুঝিনি এটি আসলে। হ্যাঁ, এটা আপনাকে এটা একটু বুঝাই বলি। হ্যাঁ, সেটা হচ্ছে যে এই সংবিধানেরও কিন্তু একটা বেসিস আছে, যে এই সংবিধানটা এখন যে সংবিধানটা অনুষ্ঠিত হলো, এটা আসলে কিসের ভিত্তিতে? এটা আসলে জুলাই সনদের ভিত্তিতে। আপনারা পড়েছেন কিনা আমি জানি না। জুলাই সনদ 2025 যে হচ্ছে সনদটা হয়েছে, জুলাই সনদ আদেশ হয়েছে একটা, সেই আদেশের ভিত্তিতে কিন্তু এই 12 ফেব্রুয়ারি নির্বাচনটা হয়েছে। আপনাদের খেয়াল থাকার কথা যে হ্যাঁ ভোটের যে আমরা একটা ব্যালট যে আজকে এই নির্বাচনে ছিল, সেই নির্বাচনের ব্যালটটাতে কিন্তু প্রথমেই লেখা ছিল, প্রথম লাইনটা যদি আপনারা পড়েন, যে এই যে জুলাই সনদ 2025 এইটারও রেটিফাই করেছে এই হ্যাঁ ভোটের মধ্যে জনগণ। সুতরাং জুলাই সনদ আদেশের ভিত্তিতে এই নির্বাচনটা হয়েছে, এবং এই জুলাই সনদটা যদি আপনারা প্রশ্ন করেন জুলাই সনদটা কে রেটিফাই করলো, সেটা জনগণ করেছে হ্যাঁ ভোটের মাধ্যমে। সুতরাং দিস ইজ অ্যাজ ক্লিয়ার অ্যাজ দ্যাট। আমার মনে হয় যে এই আপনার কাছ থেকে ছোট করে মন্তব্য নিয়ে আমরা আসলে আলোচনাটা শেষ করতে চাই এই মুহূর্তে। হ্যালো, জি আমাকে বলছেন? জি না, আমি প্রথমত আমরা একটা মানে যে পর্যায়টা ঢুকে গেলাম, মানে আমরা একটু মানে বেশ কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে। আমি মনে করি যে ইলিয়াস ভাই খুব সঙ্গত প্রশ্ন যেটা তিনি উত্থাপন করলেন। আমরা একটা গণজাগরণ হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, সরকার পালিয়ে গেছে, পালিয়ে যাওয়ার পরে এরপরে সেই সংসদ, যে সংসদের তামাশাপূর্ণ ছিল, দামি নির্বাচন ছিল, সেই সংসদ তারপরে বাতিল হয়েছে। আমরা একটা ইন্টারিম সরকার গঠন করেছি, সেটাও একটা সমঝোতার ভিত্তিতে। ফলে একটা বোঝাপড়ার জায়গা থেকে আমরা বলেছি যে এখন একটা নির্বাচন দরকার, সেটা সবাই আমরা একমত হয়েছে। সেই নির্বাচনের জন্য আমরা নিশ্চয়ই 29 সাল অথবা 30 সাল পর্যন্ত অপেক্ষা করার প্রশ্ন নেই, সেখানে কোনো প্রশ্ন নেই। ফলে যেহেতু একটা বাস্তবে একটা শূন্যতা তৈরি হয়েছে, কারণ স্টেট তো একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন, তাহলে রাষ্ট্র চালাতে গেলে তার একটা রাজনৈতিক নেতৃত্ব প্রয়োজন। মানুষ তার নেতৃত্ব নির্বাচন করে একটা ডেমোক্রেটিক পলিটির মধ্য দিয়ে, একটা পপুলার একটা ইলেকশনের ভেতর দিয়ে। ইলেকশন 17 বছর ধরে যে ইলেকশনের জন্য বাস্তবে দেশের মানুষ অপেক্ষায় ছিল, ও স্বাভাবিকভাবে ইলেকশনটা হয়তো আরো অনেক আগে হবার ব্যাপার ছিল, কিন্তু নানা কারণে ঘটনায় আমরা সেই ইলেকশনটা এবার 12 ফেব্রুয়ারি মানে অনুষ্ঠিত হলো। এটা দুটো প্রশ্ন মনিরা যেটা বললেন, আমরা প্রথমত এর একটা দ্বৈততা আছে। দ্বৈত হলো যে আমরা একদিকে এটা একটা সাংবিধানিক ধারাবাহিকতার প্রশ্ন যেমন আছে, সাংবিধানিক একটা ভিত্তি জায়গা যেমন আছে, আবার আমরা একটা অভ্যুত্থান হয়েছে, অন্তর্বর্তী সরকার হয়েছে, কিছু এক্সট্রাঅর্ডিনারি পরিস্থিতি, এক্সট্রাঅর্ডিনারি কিছু কর্তব্য, কিছু কাজ আমাদের সামনে হাজির করেছে। ফলে এর একটা কমবে, এবং সেই এক্সট্রাঅর্ডিনারি কাজটা করা গেছে
অভ্যুত্থানকারী অংশীজনের রাজনৈতিক দলগুলোর সমঝোতার ভিত্তিতে, আমাদের বোঝাপড়ার ভিত্তিতে। আপনি পরবর্তী যে প্রশ্ন যেটা বললেন, এটা নিয়ে দুটো ব্যাখ্যা। ধরুন বিএনপি বা তারা তাদের সংসদ সদস্যরা তারা ওখানে স্বাক্ষর করেননি যে সংবিধান সংস্কার পরিষদের হিসাবে, তাদের ব্যাখ্যাটা অত্যন্ত স্পষ্ট। তারা যেহেতু তারা যে শপথটা নিয়েছেন, আপনি খেয়াল করবেন, সংবিধানের রক্ষণ, সংবিধানের সংরক্ষণ ইত্যাকার শব্দ বাক্য দিয়ে তারা কিন্তু শপথ তারা নিয়েছেন। তো এই সংবিধানে কিন্তু আপনি সংবিধান পরিষদের কথাটা, সংবিধান সংস্কার পরিষদ উল্লেখ নাই। বিএনপির লজিক হচ্ছে যখন পার্লামেন্ট শুরু হবে, যখন এটা বিল আকার উত্থাপিত হবে, আইন হবে, যখন এটা সংবিধানে যুক্ত হবে, যে একই সাথে আমার 12ই ফেব্রুয়ারি ইলেকশনের মধ্য দিয়ে গঠিত পার্লামেন্ট এটা পরবর্তী 180 দিন একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার নিয়ে এটা কাজ করবে। যখন এটা বিল থেকে আইনে পরিণত হবে, তখন বিএনপি, আমি বিশ্বাস করি বা তাদের কথার মধ্যে বেরিয়ে এসছে, তখন তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তখন তারা শপথ গ্রহণ করবেন। তো এটা হচ্ছে বিএনপির দিকের লজিকটা এটা, এবং সাংবিধানিক বিশেষজ্ঞরা এভাবে কথাটা বলে আসছেন। অন্যদিকে পাল্টা একটা আর্গুমেন্ট আছে, পাল্টা যুক্তি আছে। তো সেখানে আমি বরঞ্চ এটা উদ্বিগ্ন আছি, 12ই যদি ধরে মার্চ যখন পার্লামেন্ট যখন শুরু হবে, তখন এটা নিয়ে কোন পর্যায়ে যায়। আমি বিশ্বাস করি এটার অগ্রাধিকার হবে যে আমরা যে বিষয়গুলোর মধ্যে আমাদের বড় দাগের বোঝাপড়া দরকার হবে পার্লামেন্ট মেম্বারদের মধ্যে, বিভিন্ন যারা পার্লামেন্টে যারা ইলেক্টেড হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, অগ্রাধিকারের তালিকাগুলোকে সম্ভবত, এখানে ওয়াদুদ ভাই আছেন, তারা বিবেচনা করবেন যে বিষয়গুলো আমাদের কোনো অচল অবস্থা তৈরি করতে পারে, এটাকে বিবেচনার মধ্যে রেখে অগ্রাধিকার তালিকাটা ঠিক করতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। তো সেই জায়গাটা করতে পারলে আমি এই ছোট বিষয়টা, কিন্তু এটা ছোট বিষয় না, গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমরা যদি মীমাংসা করতে পারি, তাহলে আমরা কিন্তু পরবর্তী রাজনৈতিক অচল অবস্থার একটা আশঙ্কা অনেকেই করছেন, সেই জায়গা থেকে হয়তো আমরা কিন্তু বেরিয়ে আসতে পারবো। আলোচনা হয়তো সামনের দিনগুলোতে আপনি যে বিষয়টি তুলে এনেছেন, যে সংসদ অধিবেশনের দিকে এখন আসলে সবাই তাকিয়ে আছে, আমরা সেই বিষয় নিয়ে সামনের দিনগুলোতে আবার আলোচনা করব। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়েছেন আমাদের সাথে। এবং দর্শক, একটি বিরতির সময় হয়ে গেল, বিরতির পর অন্য বিষয় নিয়ে আলোচনা হবে, নিশ্চয়ই আলোচনায় যুক্ত হবেন। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আমন্ত্রণ। ৭১ জার্নালে আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। রাজনৈতিক আসলে আলোচনা চলছিল, যদিও ভাষার বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, কিন্তু তারপর আসলে সেটি রাজনৈতিক নানা বিষয়ের দিকে চলে গেছে। আমরা আবারও ভাষার এই শহীদ দিবসের নানা রকম বিষয় দিকগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। এবং আমাদের অতিথি এবার আমাদের সাথে যুক্ত হয়েছে সৌমিত্র দস্তিদার, চলচ্চিত্র নির্মাতা, কলকাতা থেকে তিনি যুক্ত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ সৌমিত্র, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। আমরা 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি, আপনারা 19শে মে ভাষা শহীদ দিবস পালন করেন, যতটুকু বিভিন্ন গণমাধ্যমগুলো বলছে। কিন্তু দিবসের তারিখটি আলাদা হলেও সেই জায়গাটি হচ্ছে একই, যে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা, বাংলা ভাষাকে সংরক্ষণ, বাংলা ভাষার কে আরও বেশি সমৃদ্ধ করা। সেই জায়গা থেকে যদি বলবেন। এক নম্বর হচ্ছে যে আপনি বললেন যে আমরা 21শে এবং 19শে, যেটা আপনি বললেন 19শে মে আসামের ক্ষেত্রে, কিন্তু এটা সত্যি কথা যে পশ্চিমবাংলায় কিন্তু 21শে ফেব্রুয়ারি কিন্তু যথেষ্ট মর্যাদার সঙ্গে, যথেষ্ট গুরুত্বের সঙ্গে এই ভাষা দিবস পালন করা হয় আর কি। বরং সব যদি খোলাখুলি বলতে বলেন আমাকে, তো আসামের 61 সালে যে ভাষা আন্দোলন হয়েছিল সেই চর্চাটা কিন্তু তুলনায় পশ্চিমবঙ্গে কম, যতটা বেশি বলা হয় 52 ভাষা আন্দোলন। তো দুটো মিলিয়ে যদি আপনি বলেন, কিন্তু হ্যাঁ এটাও ঠিক কথা যে 61তে একটা গুরুত্বপূর্ণ দিকের কথা আমি বলবো যে 61তে যখন ভাষা আন্দোলন শিলচরে হয়েছিল, সেই শিলচরে ভাষা আন্দোলনে মে মাসের 19 তারিখ, আমি যদি খুব ভুল না করে থাকি আর কি, সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সেখানে অনেক শহীদদের মধ্যে, 11 জন শহীদের মধ্যেও কিন্তু কমলা ভট্টাচার্য একজন মহিলা ভাষার জন্য কিন্তু তিনি প্রাণ দিয়েছিলেন আর কি। আপনি দেখবেন শিলচরের কাছে, আপনি যখনই পুরো ওই এলাকাটা করিমগঞ্জ থেকে যদি আপনি শিলচর যান, তাহলে দেখবেন এখনও কিন্তু মানুষের মধ্যে কিন্তু এই বিশেষ করে ভাষা আন্দোলনে অন্যান্য শহীদদের পাশাপাশি তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি অল্প বয়সের তরুণী, সে তখন প্রাণ দিয়েছে ভাষার জন্য আর কি। এবং আজকে যদি আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আমার মনে হয় যে তার পেছনে অবশ্যই 52 ভাষা আন্দোলনের যে চেতনা, সেই চেতনা কিন্তু একটা গুরুত্বপূর্ণ
ভূমিকা ছিল। আমরা যখনই ভাষা নিয়ে আমরা যখন কথা বলি, এখনও যখন পশ্চিমবাংলা ধরুন বাংলা ভাষাকে নিয়ে যখন কথা বলা হয়, তখন আমরা কিন্তু রেফারেন্স হিসেবে কিন্তু বা সূত্র হিসেবে বা গুরুত্ব হিসেবে ইতিহাসের দিক দিয়ে দাঁড়িয়ে আমরা কিন্তু 52 ভাষা আন্দোলনের কথা বারবার স্মরণ করি আর কি। সুতরাং আমাদের কাছে কিন্তু আলাদা করে কিন্তু জায়গাটা শুধুই পূর্ববঙ্গের ভাষা আন্দোলন, তৎকালীন পূর্ববাংলার ভাষা দিবস, এটা বাদ দিয়ে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সীমান্ত অতিক্রম করেই আমরা দুপারের বাঙালি কিন্তু এই আপনার ভাষা আন্দোলনের জন্যে, সেটা অবশ্যই 61টির ক্ষেত্রেও বলবো, আসামের যেটা আপনি রেফারেন্স হিসেবে বলেছেন, আবার ঠিক একই সঙ্গে আমি বলবো যে আমাদের দুই পারের বাঙালি কিন্তু একত্রিত হয় আজকে 21-এ। আপনি দেখবেন অনেক জায়গায় আমাদের কলকাতায় যে প্রভাত ফেরি বেরোয়, কোনো না কোনো অনুষ্ঠান হয়, অনেক জায়গায় সেখানে কিন্তু ভাষা নিয়ে কথা বলা হয়, স্কুলের বাচ্চা ছেলেমেয়েরা প্রভাত ফেরি করে আর কি। ফলে এই সবটা নিয়ে কিন্তু আপনি খুব কম বাঙালি কলকাতায় পাবেন যারা এই ভাষা দিবসের তাৎপর্য সম্পর্কে তারা আজকের দিনটা অন্তত চর্চা করেন। কিন্তু সৌমিত্র দস্তিদার, আপনি নিশ্চয়ই আমার চেয়ে আর ভালো জানেন, আমরা তো কলকাতায় মাঝে মাঝে গিয়েছি, দেখেছি যে হিন্দির প্রভাবে বাংলা একদম কোণঠাসা হয়ে যাচ্ছে। আপনি কি বলবেন, এটা কিভাবে দেখছেন? না, একবারই ঠিক কথা, এটা তো লুকোবার কিছু নেই। বিশেষ করে ধরুন যে কলকাতার যে যদি আবার কাজ মানে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত আপনি দেখেন, তাদের মধ্যেও এই বাংলা বলার প্রবণতাটা একটা কমেছে। সেক্ষেত্রে আমি বলবো দক্ষিণে যেভাবে তারা নিজেদের ভাষাটাকে আগলে রাখে, সেটা আমাদের ব্যর্থতা আমি বলবো। কিন্তু আপনি যদি আবার ঠিক কলকাতাকে বাদ দিয়ে বলেন, আপনি কলকাতায় যান বললেন, কিন্তু আপনি যদি ধরুন বিস্তীর্ণ জেলাগুলোতে যান, বর্ধমানে যান, মুর্শিদাবাদে যান, মালদায় যান, সেখানে কিন্তু দেখবেন যে সেখানে কিন্তু ইংরেজির চাইতে আজকেও নানান অনুষ্ঠান হচ্ছে। লালগোলায় বলুন, ভগবানগোলায় বলুন, রতুয়ায় বলুন, চাঁচলে বলুন, বর্ধমান শহরে বলুন, আপনি দেখবেন সেখানে কিন্তু বাংলার প্রতি জায়গাটা কিন্তু এখনও ইতিবাচক আমি বলবো। কেননা প্রচুর লিড ম্যাগাজিন কলকাতা শহর এবং তার বিভিন্ন জেলা থেকে বেরোয়। সুতরাং আমি বলবো যে কলকাতায় নিশ্চিত আপনি যেটা বলেছেন সেটা আপনার সাথে আমি ভীষণভাবে 100% একমত যে হিন্দির যে দাপট, তাতে কলকাতার যে কোনো কারণেই হোক বাংলা কমছে, সেটা অন্য বিশদে আলোচনার বিষয় সেটা। কিন্তু সেটাকে প্রতিরোধের জন্যও কিন্তু ধরুন বিভিন্ন সংগঠন কিন্তু ইতিমধ্যে মানে প্রশ্ন তুলছে আর কি, যেটা আপনি বলেছেন সেই প্রশ্ন নিয়ে সমাধানের জন্যও কিন্তু তারা আজকাল নতুন করে আবার কিন্তু রাস্তায় নামছে, এটাও আমি আপনাকে বলতে পারি। অবশ্যই। এবং একই সাথে আপনি যেহেতু চলচ্চিত্র নির্মাতা, আপনার কাছ থেকে আসলে আমরা সেটাও জানতে চাই। সেটি হচ্ছে ছবি তো আসলে সবার আগে মানুষের কাছে বলা যায় পৌঁছায়, তার আবেগ, অনুভূতি, রাগ, ক্ষোভ, নানা ধরনের বিষয় আসলে একটি চলচ্চিত্রের মাধ্যমে প্রকাশিত হয়। সেখানে বাংলা ভাষার বা বাংলার সংস্কৃতি, সেটি এপার হোক ওপার হোক, যেখানকারই হোক না কেন, সেটি তুলে আনবার ক্ষেত্রে আপনার দৃষ্টিতে, যেহেতু আপনি দেশ বিদেশেরও অনেক খবর হয়তো রাখেন চলচ্চিত্রের বিষয়ে, বাংলাকে আমরা কি সেভাবে সংস্কৃতিটাকে আমরা আসলে তুলে আনতে পারছি নাকি শুধুই বাণিজ্যিকভাবে যতটুকু না হলেই নয় সেভাবেই ব্যবহৃত হচ্ছে? না, এটা পুরোটা মানে এটাও ধরুন এটা নিয়ে একটা বিতর্ক থাকবে। কারণ বাংলা সিনেমা হচ্ছে, বাংলা সিনেমা এখন সমস্যা হচ্ছে যে দেখুন গোটা দেশটা যেহেতু আমাদের অন্যরকম, সেখানে ধরুন তামিল ছবি কি মালায়ালাম ছবি, তাদের যে বাজেট ধরুন, সে বাজেটও কিন্তু বাংলা সিনেমা পায় না, কিন্তু হচ্ছে। ধরুন আমাদের একটি প্রদীপ্ত বলে এক তরুণ চলচ্চিত্র পরিচালক, সে তো ধারাটাই বলতে দিয়েছে, সে কিন্তু নিজের ছবি করে, সে কিন্তু হল রিলিজ না করেই কিন্তু সে গ্রামে গ্রামে মফস্বলে ছবি দেখাচ্ছে আর কি। হ্যাঁ, ফলে এই যে এক্সপেরিমেন্টগুলো, এটা আমি আপনাকে বলতে পারি। আমরা ধরুন ডকুমেন্টারি, আমি তো মূলত ডকুমেন্টারি ফিল্ম মেকার, আমাদের ডকুমেন্টারিটাও কিন্তু আমরা আজকাল কবে আমাদের হলগুলোতে দেখাবে কি আদৌ দেখাবে কি না, একটা সময় ছিল 60-এর দশকে আমরা যখন খুবই মানে ছোট, তখন আমরা কিন্তু ডকুমেন্টারি দেখতাম যে বিভিন্ন জায়গায় ফিল্ম ডিভিশন বা অন্যান্য ডকুমেন্টারি, সেই ধারাগুলো পাল্টে গেছে। কিন্তু পাশাপাশি যেহেতু একটা আপনার মফস্বল জেলা শহরগুলোতে একটা আরবান এলিট তৈরি হয়েছে, তারাও কিন্তু সচেতনভাবে কলকাতায় গিয়ে কবে সিনেমা দেখবে কি বর্তমান শহরে বসে কবে সে দেখবে তা না করেও প্যারালাল কি করা যায় সেই ভাবনাটা কিন্তু শুরু হয়েছে। তবে শুরু একদমই
প্রাথমিক আমি বলবো, এটা আমি নিজেও খুব, যদি আপনি বলেন আমি যে খুব আনন্দের সঙ্গে বলছি তাহলে, তার কারণ হচ্ছে আমার পাশাপাশি দক্ষিণ ভারতে এই চর্চাগুলো অনেক বেশি বেড়েছে, অনেক ডিস্ট্রিবিউশন বেড়েছে, ডকুমেন্টারির জন্য অনেক ইনভেস্ট করা হচ্ছে আর কি, সেগুলো আমাদের কম। আশা করি ধরুন নতুন প্রজন্ম যেহেতু সামনে উঠে হয়তো আসছে, পরিবর্তনটা আসবে তারা অনেক। হয়তো, যেহেতু নতুন প্রজন্মের কথা আমি বলছি আর কি। জি, অনেক ধন্যবাদ সৌমিত্র দস্তিদার। নিশ্চয়ই আবারও কথা হবে আপনার সাথে কখনো। সময় দিয়েছেন তার জন্য আবারও ধন্যবাদ আপনাকে। দর্শক, ৭১ জার্নাল শেষ করতে হচ্ছে আজকে। নিশ্চয়ই আপনারা আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন এবং অতিথির সাথেও আমরা শেষ আসলে ধন্যবাদ জানাতে চাই। ইলিয়াস খান যুক্ত হয়েছেন, আগামীতে আবারও হয়তো পাবো। দর্শক, আপনাদের সাথেও নিশ্চয়ই আবারও দেখা হবে। ধন্যবাদ।